আমরা সময় পার করছি। যখনই কোনো দলের কোনো লিডার, কোনো প্রার্থী কোনো বক্তব্য দেয়, আমাদের মনে আশা জাগা নিয়ে বক্তব্য দেয়, মন ভরে লায়, আহারে উনারে যদি এবার আমরা দিতে পারি, উনি মনে হয় গিয়া আমাদের সকল আশা পূরণ করে দেব। এরপরে আরেক দলের আরেক নেতা আসলেন, উনি এসে বক্তব্য দিলেন, উনার বক্তব্য শুনে মনে হইল আহারে এতদিন তো এরকম বক্তব্য শুনে নাই, উনি যদি আমাদের ক্ষমতা নেয়, আমাদের ক্ষমতায় বসে, তাহলে উনি আমাদের যত আশা আকাঙ্ক্ষা এতদিন পুরা হয় নাই উনি পুরা করে দেব। এই যে একটা সিচুয়েশন আমরা পার করছি, এই সিচুয়েশনে আমাদের আসলে কর্তব্য কি? আমরা একটা দুদুল্য মনায় আছি, হীনমন্যতায় ভুগছি, আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি। সিলেকশন করতে গিয়ে কাকে সিলেকশন করব, কাকে আমরা বাছাই করব, কাকে আমরা ভোট দেব, কাকে আমাদের দায়িত্বশীল বানাবো। আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি, এরপর আমরা ডিসিশনে যাব যে আমরা আসলে কি করা উচিত। আমরা যেহেতু গ্রামীণ জনপদের মানুষ, আমাদের সহজে বোঝার জন্য আমাদের বাড়িঘরে কিছু কাঁচা ঘর হয়, যেগুলিকে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়, টিনের বেটন বা বেড দিয়ে তৈরি করা হয়, কেউ আরও অন্য কিছু দিয়া খড়কুটো দিয়া বানায়। যখন বানায় তখন কত মজা লাগে, মনে করে নতুন ঘর বানাইছি, হুজুর আন্না দাওয়াত দিয়া খাওয়ায়। এরপরে আনন্দ ঘন পরিবেশে ঘর উদ্বোধন করে ঘরে থাকে। এরপরে কয়েকদিন পরে, কয়েক বছর পরে আস্তে আস্তে এই ঘর যখন পুরান হইয়া যায়, তো ওই খুঁটি মাটি খেয়ে লাইছে, তো ওইটা পাল্টায়, পরে দেখে না আরেকটা মাটি খেয়ে লাইছে, তো এইটাও পাল্টায়, এরপরে আরেকটা খুঁটি। এইভাবে ঘরে যদি 20টা 30টা খুঁটি লাগাইছিল, যখন একটা খুঁটি নষ্ট হইয়া যায় আর বেশি দিন বাকি থাকে না আরেকটা খুঁটি নষ্ট হওয়ার, ঠিক না বেঠিক? যারা এই সকল ঘর বানাইছেন এবং ঘর বানাইয়া থাকতেছেন তারা বুঝতেছেন। মাঝে মাঝে মনে করেন থাক, আগের খুঁটি থাক, এটা নাড়াছেড়া লাভ নাই, এর পাশে আরেকটা খুঁটি বসায় দেয়। এই কাজ করতে করতে খুঁটির পাশে খুঁটি, খুঁটির পাশে খুঁটি, ঘর ভরে যায় খুঁটি দিয়েই। কিন্তু সমস্যার সমাধান আর স্থায়ীভাবে হয় না। এক সময় এই ঘরের মালিক চিন্তা করে এইটার মধ্যে আর ইনভেস্ট করে লাভ নাই, যতই খুঁটি লাগাই হয় ঘুণ ধরে নিচে দিয়া আর নাই উপরে দিয়া, হয় মাটি ধরে নিচে দিয়া আর ঘুণ ধরে উপরে দিয়া, আর একটা একটা করে খুঁটি যখন খেয়ালায় তখন ঘরের যে শক্তি, যে সামর্থ্য, এটা নড়বড়ে হয়ে যায়। বাতাস আসলে নড়বড়ে করে, তুফান আসলে পড়ে যাবে, এমন একটা ভয় আমাদের ভেতরে কাজ করে, ঠিক না বেঠিক? পরে করে কি আমরা এখন আর এই ঘরে নতুন খুঁটি লাগাইব না, বিরক্ত হইয়া যায় এইটারে লাগাইতে লাগাইতে, খুঁটি পাল্টাইতে পাল্টাইতে, আর ওইটার বের ইকর বা টিন পাল্টাইতে পাল্টাইতে এখন আর ভাল লাগে না। যা, এখন আস্তে আস্তে কিছু টাকা জমাইমু, যে টাকা দিয়া আমি যে পরিশ্রম খরচ করে, যে টাকা খরচ করে আমি বাঁশের খুঁটি পাল্টাইতাম, যদি পারি আমি পাকা দিয়া ফিলার বানাইলাম। আর না হয় আরও একটু অ্যাডভান্স হইয়া, যে একটু টাকা খরচ কইরা 1 বছরে 2 বছরে কষ্ট কইরা আমি কিছু রড, কিছু সিমেন্ট, কিছু ইট, কিছু বালু তৈরি করে দিয়া আমি একটা পাকা দিয়া ঘর বানাইলাম। এই রকম পরিবেশ আমাদের সমাজে আসেনি না নাই? যেই লোকটা একটু হিম্মত কইরা, কষ্ট কইরা, রিস্ক নিয়া কাঁচা ঘরওয়ালায় পাকা ঘর বানাইতে কিন্তু সহজে নিয়ত করলেই চলে না। কি বলেন? শুধু নিয়ত করলেই চলবো? যার কাঁচা ঘর আছে সে পাকা ঘর বানাইব শুধু নিয়ত করলেই হয়ে যাব? নাকি এর জন্য তার অনেক প্রিপারেশন লাগবে, প্রস্তুতি লাগবে, অনেক কষ্ট লাগবে, তার মনে অনেক আশা ছিল বড় বড় বোয়াল মাছ খাইব, বড় বড় গোস্ত খাইব, এগুলি খাওয়া বন্ধ করতে হইব। কাঁচা ঘরের মালিক পাকা ঘর বানাইতে হইলে ইচ্ছা মতো বাজার খরচ করতে পারবো না, ইচ্ছা মতো কাপড় কিনতে পারবো না, ইচ্ছা মতো তার খরচ করতে পারবো না, বরং তার খরচরে অন্য রাস্তার খরচকে আটাইয়া, কম কইরা, সংকীর্ণ কইরা তার এই স্বপ্ন পূরণের জন্য সে গোটা 1 বছর 2 বছর 3 বছর সে কিছু টাকা জমাইয়া একটু হিম্মত কইরা কষ্ট স্বীকার করার পরে যদি
একটা পাকার ঘর বানায় লায়, তাইলে কি আর প্রতি মাসে মাসে বছরে বছরে আর খুঁটি পাল্টাইবার কষ্ট আইবনি? কি বলেন? আর খুঁটি পাল্টাইবার কষ্ট নাই। এমনকি খুঁটি পাল্টাইবার কষ্ট নাই, বেড়া পাল্টাইবার কষ্ট নাই, এমনকি সিদেল চুর যে ঢুকে যাইব এই সম্ভাবনাও নাই। কারণ আপনি আগে গাঁথনি দিয়া নিচে দিয়া করে উঠেছেন। কেউ যে রাগ উঠলে দা দিয়া আঘাত করিয়া কুফ দিয়া আপনার বের কাটে লাইব এই ভয়ও নাই। মানে এখন আপনি মোটামুটি নিরাপদ হয়ে গেলেন, কোনো আক্রমণ এটাকে ভাঙতে পারবে না এবং নর্মালি এটা ভেঙে পড়বেও না, এবং আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন। এমনকি আপনি একটু নিজেকে সচ্ছল ভাবতে শুরু করবেন। আপনি সমাজে আপনার মাথা উঁচু হয়ে যাবে যে যেই লোকটার কাঁচা ঘর ছিল, ইকোরের বেড়া দিয়া টিনের বেড়া দিয়ে ঘর বানাইছিল, এই লোকটাই একটা পাকা ঘর বানাইছে। এই ঘরটা তো সুন্দর লাগে রে, সেও আরামে থাকলো, আবার মানুষের কাছে সম্মানের পাত্র হইল। ঠিক তেমনিভাবে আমাদের দেশে এক একবার নির্বাচন আসে, তো নির্বাচন আসলে আমরা 300টা খুঁটি দিয়া একটা কাঁচাঘর বানাই। এখন এই কাঁচাঘরগুলি কোনো কাঁচাঘর পচে যায় 2 মাস পরে, কোনো কাঁচাঘর পচে যায় 6 মাস পরে, কোনো কাঁচাঘর পচে যায় 1 বছর পরে, কোনো কাঁচা খুঁটি পচে যায় এটা 2 বছর পরে। কেমনে পচে? যখন বলে যে আপনারা ঘুষ খাইবেন কিন্তু আপনারা সহনীয় মাত্রায় খাইবেন, এমন কথা মাঝে মধ্যে এই সকল এমপিরা বলছে কি বলছে না? হ্যাঁ, যখন বলছে সাথে সাথে যখন বলে এই খুঁটি পাল্টাও, পাল্টাছে কি পাল্টাইছে না? এইভাবে বিভিন্ন সময়ে এক একজন মন্ত্রীর যখন পদস্খলন হয়, যখন বলে এই লতিফ সিদ্দিকী বলছিল না যে হজে যাওয়ার ব্যাপারটা তো এইটা হইল গিয়া মানে মুহাম্মদ একটা সিস্টেম করছে তার দেশকে বাণিজ্যিকভাবে উন্নত করার জন্য, যাতে লোক ওখানে যায় আর রেমিডেন্স হাসিল হয়, ওখানে গেলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়, এই জন্য মুহাম্মদ হজের সিস্টেমটা করছে। এটা আসলে কোনো ইবাদত না। এই কথা বলার সাথে সাথে লতিফ সিদ্দিকীর খুঁটি পৌঁছে গেছে, তারে পাল্টাই দেওয়া লাগছে। এইভাবে এক একটা এমপি এক একটা কথা বলে, এক একটা কাজ করে। কেউ দুর্নীতি করে, কেউ টাকা মেরে দেয়, কেউ টাকা পাচার করে, কেউ কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, তার লিঙ্ক ভাইরাল হয়ে যায়। এরপরে একটা একটা খুঁটি পচতে পচতে যখন পুরা ঘরের কাজ একেবারে দুর্বল হয়ে যায়, এই ঘরটা ঠিকার নয়, তখন আমরা কই নতুন ঘর বানাও। তবে আমরা করি কি, আমরা মনে করি আমাদের সামর্থ্য কম, আমাদের সামর্থ্য যেহেতু কম, আমরা আবারও কাঁচা ঘর বানাই। কি বানাই? আমরা আমাদের গ্রামীণ সরল সহজ মানুষের মতো কইরা আবারও 30-300 খুঁড়ি দিয়া, কাঁচা বাঁশের খুঁড়ি দিয়া আবার আমরা কাঁচা ঘর বানাই। কাঁচা ঘর বানাইলে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা বিগত সময়ে হয়েছে, কয়দিন পরে এক একটা কইরা খুঁটি পচে, ওয়াল পচে, কেউ আঘাত কইরা ছিদ্র করে ফেলাই দেয়, ছেলে রাগ করছে কোনো কিছুর জন্য পাইছে না, তো দাও দিয়া যখন কূপ মারা দেয় তখন কি করে লাই, বড় কইরা ছিদ্র করে লাই। অনেক সময় যাই কোনো বাড়িতে দাওয়াত খেতে যাই, গিয়া দেখি যে লম্বা করে ছিদ্র করা। এটা তো এমনি হয়েছে না, কি বলেন? না কেউ ফু মারছে, ছিদ্র হয়ে গেছে গা, রাগারাগি হয়েছে, কুফ মারছে আর ছিদ্র করে লাইছে। টিনের ঘর আছে যার, টিনের বের আছে যার, ছিদ্র মিদ্র আছে তার। কি বলেন? আর যার এই টিনের ঘর বাদ দিয়া, সে বাঁশের খুঁটি বাদ দিয়া কোনোভাবে একটা পাকা ঘর বানায় লাইছে, তো ছেলেও চিন্তা করবো কূপ টুপ দিয়ে তো লাভ নাই, ওইখানে মাথা মাইরেও লাভ নাই, কারণ পাকা পারতো না আমার খোল্লা মাটিয়ে যাবো গা। হ্যাঁ, পাকা পারতো না আমার দা ভাঙ্গে যাবো গা। কি বলেন? এখন আমাদের সমাজে হইল কি, আমাদের বাংলাদেশে আমরা যখন একটা কাঁচাঘর ভাঙ্গে শেষ হয়, 5 বছরের মেয়াদ শেষ হয়, তো আমরা আরেকটা কাঁচাঘর বানাই, হিম্মত নাই। এই কারণে আমাদের মনের ভিতরে ওই সাহস নাই, আমাদের ভিতরে সেই হিম্মত নাই যে একটা পাকা ঘর বানায় লাই না। পাকা ঘর বানায় লাইলে তো আল্লাহর রহমতে আমাদের একটা নিরাপত্তা চলে আসবে, আমাদের স্বাচ্ছন্দ্য চলে আসবে, আমাদের একটা ইমেজ তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা একটু হিম্মত করে লাই না, আমরা
আগের মতো কাঁচা ঘর না বানিয়ে একটা পাকা ঘর বানাই, কিন্তু আমরা দীর্ঘ একেবারে 53 বছর পর্যন্ত শুধু কাঁচা ঘরই বানাইলাম, আর মাঝে মধ্যে শুধু খুঁটি পাল্টাইলাম। খুঁটি পাল্টাইতে যখন 5 বছর জায়গা, তখন তো পুরা ঘরের কাজেই নড়বড় হয়ে যায়। তখন আমরা নতুন করে আবার কাঁচা ঘর বানাই। এখনও যে আমাদের চোখের সামনে আসতেছে, কাঁচা ঘর বানাইবার ওই পরিবেশ আসছে। আমরা এই সামনে নির্বাচনে এমপি নির্বাচিত করব, 300 এমপি হবেন। এই 300 এমপি এক একটা বাঁশের খুঁটি হবেন। তাদের মধ্যে মানবীয় দুর্বলতা থাকবে। তারা মানব রচিত সংবিধানের আইনে বিচার করার চেষ্টা করবেন। এই আইন যেহেতু মানব সভ্যতার জন্য এনাফ নয়, যথেষ্ট নয়, আইনের ফাঁক করে তারা দুর্নীতি করবে, অন্যায় করবে, নারীবাজি করবে, লুটপাট করবে, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলবে, লাগামহীন কথাবার্তা বলবে। বলার কারণে দেখা যাবে কোনো সময় দল তাকে বহিষ্কার করে, কোনো সময় জনগণ তার বিরুদ্ধে যখন মিছিল করবে, প্রতিবাদ করবে, সরকার চাপে পইরা তারে অপসারণ করবে। এইটা করতে করতে আরও 5 বছর চলে যাবে, কিন্তু আমাদের স্থায়িত্ব আর আসবে না। নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা আমাদের হবে না। আমরা এই সিচুয়েশনে আছি। তাইলে আমাদের পাকা ঘর বানাইবার হিম্মত করা দরকার ছিল। বলবেন হুজুর আপনি তো বুঝাইলেন ঠিক, আমরা নির্বাচন করি 300 বাঁশের কাঁচা কুড়ি দিয়া আমরা কাঁচা ঘর বানাই, তো পাকা ঘর বলতে আপনি কি বুঝাইলেন? আপনি পাকা ঘর কেমনে বানাইবেন? পাকা ঘর কেমনে হইব? হ্যাঁ, পাকা ঘর হইব যেমনে, এমনি কইলে আপনি হিম্মত করবেন না, আপনার জনগণ হিম্মত করবে না। এই দেশের জনগণ এমনি আলেম উলামা পছন্দ করে, ঠিক আলেম উলামাদেরকে দাওয়াত খাওয়ায়, হাদিয়া দেয়। এই যে আপনি এখন 500 টাকা আমার হাতে দিলেন, আর বললেন কার নাম জানি বলছিলেন? হ্যাঁ, অলিমিয়ার বউ। উনি 500 টাকা দিয়া দোয়া চাইছে, তো আমারে দোয়া দিব ঠিক, কিন্তু আমি যদি বুটে দাঁড়াই জায়গা আমারে বুটটা দেব নি। ভোটের সময় কেবল হুজুররা এই কাজের না। আর এইটার সঙ্গত কারণও আছে। এই যে গণতান্ত্রিক সিস্টেমে আসলে পরে হুজুররাও হুজুর থাকা যায় না, হুজুরের হুজুরি প্রকাশ করা যায় না। কারণ আমরা এই রিসেন্টলি দেখেছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, তখন ধর্মমন্ত্রী আমরা এক হুজুরে বসাইছি, ডক্টর আহম খালেদ হোসেন সাহেব। তিনি আলেমও আবার ডক্টরও, বিদ্যা বুদ্ধির কোনো অভাব নাই, কিন্তু তিনি ক্ষমতায় বসার পরে আমরা জনগণ যে আশা করছিলাম, যেই পরিমাণ পরিবর্তন চাইছিলাম, ওই পরিবর্তনের 100 ভাগের 20 ভাগও তিনি করতে পারেন নাই। কেন? আমলাতান্ত্রিক জটিলতা। সচিব চালায় মন্ত্রণালয়ে, তিনি জাস্ট ফর শু অনলি, আহামরি পরিবর্তনের সুযোগ নাই। কারণ রাষ্ট্রযন্ত্রটা এমনভাবে নির্মাণ করা হয়েছে, একজন ড্রাইভার যদি গাড়িতে উঠে, তাইলে গাড়িটা যে স্ট্রাকচারে বানানো হয়েছে, যেই রকম ব্রেক দিয়ে বানানো হয়েছে, যেই রকম গিয়ার দিয়ে বানানো হয়েছে, ড্রাইভার ওইভাবেই চালাইতে হইব। কোনো গাড়ির ব্রেক থাকে পায়ে, আর কোনো গাড়ির ব্রেক থাকে হাতে। সব গাড়ির ব্রেক কি এক জায়গায় থাকে? এখন যে ড্রাইভার পায়ে ব্রেক দিয়ে গাড়ি চালাইছে, সে যখন উঠব এমন গাড়ির মধ্যে যেখানে হাতে ব্রেক, তখন সে কি করব? হাতেই ব্রেক দেওয়া লাগবে। কি বলেন? সে এখন বলে যদি না না এটা পাল্টাও, এই গাড়িতে আমি চালাতে পারবো না, আমি তো পা দিয়া ব্রেক দিয়ে অভ্যাস, এই মুহূর্তে এই হাতের ব্রেক পায়ে নাও, এরপরে গাড়ি চালাইমু, তাইলে জনগণ আর যাত্রী পাইব আর লইয়া যেতে পারবো। কি করতে হইব? সে যেমনি আছে এমনি লইয়া, হ্যাঁ, আগে পার ব্রেক দিয়ে চালাইছে, এখন হাতের ব্রেক এইটাই দিয়েই চালাইয়ে যেমন লাগবো। এইটাকে পাল্টাইতে গেলে তার অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে, লস হয়ে যাবে, আর যাত্রীও চলে যাবে। এটা সম্ভব নয়। সুতরাং আপনি লুক পাল্টাইলেন, কিন্তু সিস্টেমটা পাল্টাইলেন না। এই সিস্টেমটা না পাল্টাইবার কারণে যে লুকই আসবে, সে ভালো লুক আসুক আর মন্দ লুক আসুক, ওই সিস্টেমের কারণে সে ঢুকে যায়। সিস্টেমে ঢুকলে পরে সে আমূল পরিবর্তন করতে পারে না। সিটে পাটা যেটুকুন পরিবর্তন করে, এইটাই আমগো মন ভরে না, আমাদের মন ভরার কথাও না। আমরা
রিসেন্টলি দেখেছি আমাদের বাংলাদেশে, আমি তো আপনাদেরকে সবসময় আপডেটেড কথা বলতে চাই, কখন কি ঘটে এগুলি আপনাদেরকে আমি অবগত করি। কেন করি? আপনারা যদি দেশ ও রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে আপনাদের ধারণা থাকে, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে আপনার করণীয় কি এবং বর্জনীয় কি। আমরা এক সময় দেখলাম যে আমাদের দেশে বাউলরা উতলা দিয়ে উঠছে, এরা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। এক সময় উঠছিল কি উঠছিল না? উতলা দিয়া তো উঠছেই, এমনকি সরকারের পক্ষ থেকেও তাদের লালন ফকিরের মেলায় তারা কয়েক কোটি টাকা দিয়া প্যান্ডাল বানাইয়া, লাল গালিচা দিয়া, সরকারি টাকা দিয়া উরুস মেলা করাইছে। অথচ আমরা এর আগে এরকম কোনো উরুসে সরকারি অনুদান আসতে দেখি নাই। এইটা হইল মানুষের মধ্যে হইল। এর আগে নারীদেরকে যারা পতিতা বৃত্তি করে, বেশ্যাবৃত্তি করে, যারা দেহ বিক্রি করে, এই সকল নারীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে বলে দাবি উঠাইছিল ওই পতিতাদের পক্ষের নারীবাদী নারীরা। তারা দাবি উঠাইছে, শুধু দাবি উঠাইছে না, বরং সরকার এটা শূন্য তাদেরকে 2 কোটি টাকা, 2,92 লক্ষ টাকা তাদেরকে অনুদান দিছে। তোমরা যে এই কাজে আসো, আগের মতো কাস্টমার পাও না। 5 আগস্টের পরে কাস্টমার যারা ছিল এরা লুকিয়ে গেছে, এরা আর আসে না, এদের বাণিজ্যের মধ্যে লাল বাতি জ্বলে গেছে। সরকার তাদেরকে অনুদান দিছে, সরকারি ব্যবস্থাপনা থেকে অনুদান দিছে। ওই সময় আপনাদের মনে আছে, আমি কিন্তু বলে রাখছি আপনাদেরকে যাতে আপনি মনে রাখতে পারেন যে ওই সময় কিন্তু এর আগে হজের প্রোগ্রাম ছিল। বাংলাদেশ থেকে কিছু হাজী সাহেব, সরকারি কর্মকর্তা, সরকারি রিটায়ার্ড অফিসার, সরকারে যারা কাজ করেছেন, তারা সরকারি ব্যবস্থাপনায় সরকারি খরচে 5-7 লাখ টাকা খরচে হজে যাইতে পারতেন। আমাদের ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইউনূস ঘোষণা করলেন কি, যে আমরা টাকা বাঁচাইতে চাই, সরকারি টাকায় এবার কেউ আর হজে যাইতে পারবে না। এখন যে 20 জন, 30 জন, 50 জন লোক সরকারি টাকায় হজে যাইতে আসিল, জনগণ বাহ বাহ দিল, বাহ 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 মাশাল্লাহ, সরকারি টাকা বাঁচাইয়া উনি অনেক বড় সবের কাজ করেছে, জনগণের পক্ষে অনেক বড় কাজ করছে। সরকারি টাকায় আর কেউ হজে গেল না। এরপরেই কিন্তু ওই বেশ্যা নারীদেরকে সরকারি টাকা দিয়া সহায়তা করা হয়েছে। এইটাও আমি আপনাদের বলছি না, বলছি না? বলেন, আমি বলছি না? মনে হয় না আপনাদের বলছি যে হ্যাঁ? তাইলে সরকারি টাকা সেভ করা যদি উদ্দেশ্য হয়ে থাকে, হজে আপনি সরকারি টাকা খরচ করলেন না, আবার পতিতা নারীদেরকে আপনি টাকা দিয়া সহায়তা করলেন, এইটা কি আমরা মান্য নিতে পারি? যদি আপনি হজের মতো মহা গুরুত্বপূর্ণ মানুষের জীবনের বড় স্বপ্ন থাকে, একজন সরকারি চাকরিজীবী হয়তো চাকরি জীবনে এক্সট্রা রুজি করতে পারে নাই, সে হয়তো হারাম হালালের বাছাই করার কারণে বেতন দিয়ে সংসার চালাইছে। পরের জীবনে সে চাইছিল শেষ জীবনে আমি একবার আল্লাহর ঘর দেখতে যাবো, হজ করবো। ওই সময় সরকার নিয়মতান্ত্রিকভাবে আমাদের এই 50 বছর ধরে সিস্টেম চলতেছিল যে হজে যাওয়ার জন্য সরকারিভাবে অনুদান দেওয়া হয়, সরকারিভাবে সহায়তা করা হয়। এই সরকারি সহায়তায় যারা শেষ জীবনে স্বপ্ন পূরণ করতে পারত, আপনি এই স্বপ্নটা পূরণ করা বন্ধ করে দিলেন, বললেন সরকারি তহবিলের টাকা বেনালে খরচ করা যাবে না, অযথা অপাত্রে খরচ করা হবে না। তাহলে হজের জন্য খরচ করা অপাত্রে খরচ হয়, আর উরুসে খরচ করা এটা পাত্রে হয়। আর বেশ্যা নারীদেরকে ভর্তুকি দেওয়া, যে সকল নারীরা পতিতা, এদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে 2,92 লক্ষ টাকা দেওয়া, এইটা জায়গা মতো খরচ হয়। এতেই আমরা বুঝে গেছি যে আমাদের রাষ্ট্রে একটা কাজ, একজন উপদেষ্টা, তিনি হতে পারেন যে কোনো উপদেষ্টা, হতে পারেন যে কোনো এমপি মন্ত্রী, হতে পারেন প্রধান উপদেষ্টা, তারা আমাদের কাছে একটা কাঁচা গড়ের, কাঁচা বাঁশের কুটির মতো পচে যায় তুলে দিয়া। কি জনগণ এদের আর চায় না, জনগণ চায় না। হয় উপরে ঘুরে দূরে লায় আর নিচে মাটি খেয়ে লায়, জনগণ চায় না। তো জোড়া তালি দিয়া
এক খুঁটির পাশে আরেক খুঁটি দিয়া, এক খুঁটির পাশে আরেক খুঁটি দিয়া আমরা এইভাবেই গড়টাকে কমপক্ষে কিছু সময়ের জন্য দাঁড় করাইয়া রাখি। এরপর তুফানের দরকার হয়। 5 আগস্টে একটা তুফান আইছিল, ওই তুফানে কিন্তু গড়ে নতুন কইরা নির্মাণের সুযোগ আসছিল, কিন্তু আমাদের পুরা কপাল, আমাদের এই দেশের জনগণের পুরা কপাল যে আমরা নতুন করে আমাদের ঘরটাকে পাকা কইরা নির্মাণ করার সুযোগ আসছিল, আমরা আবার কাঁচা করে বানাবার জন্য হিম্মত নাই বলে পিছনে চলে গেলাম। আবার চলে আসলাম ওই রাস্তায়। পাকা হইতো কেমনে? পাকা হওয়ার সিস্টেম ছিল যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাকে বিপ্লবী সরকার এবং সকল দলের সমর্থনে জাতীয় সরকার গঠন করতে পারতাম। আমরা যদি ইসলামের আদলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গেছিলেন সেই আদলে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারতাম, তাইলে ওই সময় কিন্তু আর খুঁটি পাল্টাইবার প্রয়োজন পড়ে নাই। নবীজির যুগ থেকে নিয়ে যেই সকল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তারা যে চালাইছেন, ওই শাসন ব্যবস্থা ছিল পাকা ঘরের মতো। ওইখানে কেউ হজের টাকা দিয়া ওই পতিতাদেরকে টাকা দেয় নাই, হজে টাকা না দিয়া লালন ফকিরের মাজারে টাকা দেয় নাই, হালাল পথ রাইখা হারাম জায়গায় টাকা পাঠায় নাই, ওইখানে রাষ্ট্রীয় টাকা কেউ অন্য দেশে পাচার করে নাই, কেউ বেগম পাড়া তৈরি করে নাই। এই কারণে জনগণ একটা সিকিউর এবং নিরাপত্তা বোধ করতেছিল। 30 বছর পর্যন্ত কোনো খুঁটি পাল্টাইতে হয় নাই, একই সিস্টেমে রাষ্ট্র চলেছে। একদিন ভূমিকম্প হয়েছে মদিনায়, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে জমিন, মদিনার মাটি, তোর এত সাহস, তুই নড়াচড়া শুরু করলে? হ্যাঁ, নড়াচড়া করবে তো ওই জায়গায় যেই জায়গায় জুলুম হয়, যেই জায়গায় আত্মসাৎ হয়, যেই জায়গায় জনগণের টাকা সরকার মেরে খায়, ওই জায়গায় ভূমিকম্প হবে। তোর কি সাহস? বল তুই। আমি কি আমার এই মদিনায় থাকা অবস্থায় ক্ষমতা গ্রহণ করার পর থেকে জনগণের কোনো টাকা মেরে খাইছি, নাকি আত্মসাৎ করছি, নাকি অপাত্রে খরচ করেছি, নাকি আমার আগের কোনো খলিফা অপাত্রে খরচ করেছে? তোর এত বড় সাহস! লাঠি দিয়া মাটির মধ্যে এক গুতা মারছেন, থামবে কি না বল। বলছেন, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আমাদের জমিনে যে ঘন ঘন ভূমিকম্প হয় কেন? এই কথা বুঝাইবার জন্য যে তোমাদের খুঁটিগুলি মাটি খেয়ে লাইছে, গুনে খেয়ে লাইছে, এগুলি পাল্টাইয়া পাকার ঘর বানাও, কাঁচা ঘরগুলি টিকে থাকবে না।